নিউজ কাউন্টার.এসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আমাদের আহমেদাবাদের মর্মান্তিক যে বিমান দুর্ঘটনা, তার জেরে একটা অন্য গুরুত্বপূর্ণ খবর অনেক দর্শক অথবা পাঠক বন্ধুর চোখ এড়িয়ে গেছে। তা হলো আমাদের আন্দোলনরত যে শিক্ষক যারা কর্মচ্যুত হয়েছেন, প্রায় 16,000 যোগ্য শিক্ষক, তাদের একাংশ গত বৃহস্পতিবার গভীর রাত থেকে আমরণ অনশন শুরু করেছেন তাদের সমস্যা সুরাহার দাবিতে। তাদের সমস্যা কি সচেতন রাজ্যের মানুষ প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন, আমি নতুন করে তার পুনরাবৃত্তি করছি না। কিন্তু একটা কথা আমাদের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে আমি পরিষ্কার বলতে চাই, যদি একজন অনশনরত শিক্ষকেরও কোনো অঘটন ঘটে, এর জন্য কিন্তু দায়ী থাকবেন এবং একমাত্র দায়ী থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ন্যায়ালয়ে একটা জিনিস অন্তত প্রমাণিত হয়ে গেছে এখন অবধি, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের অবজারভেশন অনুযায়ী এই 2016 সালের শিক্ষক নিয়োগ এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক জালিয়াতি এবং দুর্নীতি ঘটেছে। রাজনৈতিক প্রশাসকের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার দায়িত্ব এড়াতে পারেন না, যেহেতু মন্ত্রিসভার দায়িত্ব কালেকটিভ দায়িত্ব, ফলে কেবলমাত্র পার্থ চট্টোপাধ্যায় জেলে গেলেই অপরাধের সব হিসেব নিকেশ শেষ হয়ে যায় না, এটা আইনের কথা। কিন্তু আর একটা কথাও পাশাপাশি থেকে গেছে, যে কারণে আমি আবারও বলছি দায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। কারণ সর্বোচ্চ ন্যায়ালয় একটা জিনিস মেনে নিয়েছেন, যাদের চাকরি গিয়েছে তারা সকলে টেন্টেড নন, এদের একটা অংশ নিঃসন্দেহে যোগ্য বা নন টেন্টেড। আর কারা যোগ্য এবং কারা যোগ্য নন তার তথ্য বারবার সুপ্রিম কোর্ট, রাজ্যের প্রশাসন, দুটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং সিবিআই এর কাছে জানতে চেয়েছিল। এই তথ্যটাও পুরনো, কিন্তু গোটা ঘটনাটাকে একটা ধোঁয়াশা তৈরি করবার চেষ্টায় এবং সম্ভবত নির্দিষ্ট কিছু আইনি পরামর্শে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শদাতাদের হিসেব অনুযায়ী রাজ্য সরকার কখনোই এটা পরিষ্কার করেননি যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। পরিণতিতে গোটা প্যানেলটা বাতিল হয়ে গিয়েছে। তারপরে ধারাবাহিকভাবে যা যা ঘটেছে সেটা আপনারা সকলেই জানেন, গোটা রাজ্যের মানুষ তাদের চোখের সামনে দেখতে পেয়েছে। শিক্ষকরা, বঞ্চিত ন্যায্য যোগ্য শিক্ষকরা তাদের দাবি জানাতে গিয়ে বুকের উপর সপাটে পুলিশের লাথি খেয়েছে, বেধড়ক লাঠিচার্জ করে তাদের বিকাশ ভবন থেকে বার করে দেওয়া হয়েছে, অবস্থানে বসতে গেলেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হয়েছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সবথেকে ন্যক্কারজনক যা ঘটতে পারে সব কিছু ঘটবার বৃত্ত প্রায় সম্পূর্ণ। এখন বিষয় হচ্ছে এটা, এখন এই আন্দোলনে আর কোনো দিশা না পেয়ে স্বাভাবিকভাবে একটা কঠিন আইনি কারাগলিতে রাজ্য সরকার এই যোগ্য বঞ্চিত শিক্ষকদের ঠেলে দিয়েছে। এবং আমি বারবার আশঙ্কা প্রকাশ করছি, 2014 টেটকে ঘিরে যে মামলা চলছে, আমার এই আশঙ্কা যদি আগামী দিনে মিথ্যা প্রমাণিত হয় আমি খুব খুশি হব। কিন্তু এই 2014 টেটের পরীক্ষা তো হাইকোর্ট একাধিকবার বলছে আপনারা ওএমআর সিটে ডিজিটাল যে ফুটপ্রিন্ট সেটা জমা দিন। প্রশাসনকে বলে কোনো কাজ হয়নি, তারপর তারা সিবিআইকেও স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এখন অবধি সেখানেও কিন্তু এক ব্যাপক অস্পষ্টতা চলছে। পরিণতিতে 2014 পরীক্ষার্থীদের অবস্থাও 2016 এই পরীক্ষার্থী যারা আক্ষরিক অর্থেই এখন পথে বসেছে তাদের মতো হতে পারে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই যোগ্য শিক্ষকদের আন্দোলনের তারা যেদিকে একটা কানাগলির মধ্যে ঢুকে পড়েছেন, একদিকে সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ, অন্যদিকে রাজ্য প্রশাসনের চূড়ান্ত অস্বচ্ছ তৎপরতা, বেআইনিভাবে যারা
অযোগ্য যারাদের সুপ্রিম কোর্টের নির্দেশ আছে টাকা ফেরত দিতে হবে, তাদের বাঁচানোর জন্য অন্য একটি দপ্তর থেকে তাদের ছাঁটাই ভাতা দেওয়ার চেষ্টা করা, যেটাও হাইকোর্টে আটকে গেছে। অর্থাৎ একটার পর একটা বেআইনি, অসাংবিধানিক এবং অস্বচ্ছ পদক্ষেপ নিয়ে রাজ্য প্রশাসন যে শিক্ষকরা যোগ্য, যাদের চাকরিটা হয়তো বেঁচে যেতে পারতো, তাদেরও একটা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছেন। এবং আজকের দিনে চাকরি করতে করতে 7 বছর বাদে হঠাৎ চাকরি চলে গেলে, বিশেষ করে সেটা যদি একটা আপাত আধা সরকারি বা সরকারি চাকরি হয়, যেখানে একটা নিরাপত্তার খোঁজে মানুষ যায়, একটা মানসিক অবস্থা কি হতে পারে সেটা সহজেই অনুমেয়। সুতরাং তাদের একাংশের শিক্ষক যদি বেপরোয়া হয়ে আমরণ অনশনের পথে যান, এবং সেক্ষেত্রে যদি কোনো অঘটন ঘটে, এর দায় নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রীর উপর বর্তাবে। কারণ এখানে আমাদের রাজ্য প্রশাসনের যা চেহারা সেটা আমরা স্পষ্ট এতদিনে বুঝে গেছি। এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং সম্মতি ছাড়া কোনো গুরুত্বপূর্ণ পদ্ধতিগত বা নীতিগত সিদ্ধান্ত হয় না। দ্বিতীয় যে বিষয়টা আমার বলবার, বিরোধী দলের বিধানসভার ভূমিকা অত্যন্ত হতাশাজনক। শুক্রবার দিন যে আন্দোলনরত শিক্ষক তারা বিধানসভায় গিয়েছিলেন, তাদের দাবি দেওয়ার কথা যাতে বিধানসভায় ওঠে সেটা জানানোর জন্য। সেখানে বিধানসভার মাননীয় স্পিকার জানিয়ে দিয়েছেন বিধানসভার অধিবেশনে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু যোগ্য শিক্ষকদের বঞ্চনা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবার মতো কোনো মাননীয় বিধায়ককে খুঁজে পাওয়া যায়নি। এবং আমাদের সাম্প্রতিককালে বিধানসভায় যা যা আলোচনা হচ্ছে তাতে আমার প্রায় ভুল হয়ে যাচ্ছে যে এটা বিধানসভা না কার্যত ধর্মসভায় পরিণত হয়েছে। সুজন চক্রবর্তী একটা কথা বলেছেন, বাম এবং বিরোধীরা শূন্য হয়ে যাওয়াতে অনেকে খুশি হয়েছিলেন, কিন্তু আজকের বিধানসভার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে তাদের খুশি শেষ পর্যন্ত কোন জায়গায় আমাদের রাজ্যকে পৌঁছে দিয়েছে। রাজ্য বিধানসভায় গত 4 বছর ধরে অডিট রিপোর্ট পেশ হয়নি। আমাদের বিধানসভায় জগন্নাথের মন্দির নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের বিধানসভায় জগন্নাথ মন্দিরে প্রসাদ নিয়ে আলোচনা হতে পারে, আমাদের বিধানসভায় নিঃসন্দেহে মহেশতলা তুলসীতলা নিয়ে তোলপাড় হচ্ছে, কিন্তু শিক্ষকদের যে জাজ্জল্যমান সমস্যা সেটা নিয়ে বলবার মতো শাসক পক্ষ দূরের কথা, বিরোধী পক্ষের কোনো কণ্ঠস্বরও খুঁজে পাওয়া যায়নি। 4 বছর ধরে সাংবিধানিক কনভেনশন অনুযায়ী সিএজি রিপোর্ট পেশ হচ্ছে না, সে ব্যাপারে কথা বলবার মতো লোকও খুঁজে পাওয়া যায়নি। সুতরাং এই যেখানে অবস্থা, পরিস্থিতি সেখানে নিশ্চয়ই প্রতিকূল। তবু আমরা কামনা করব যে আমরণ অনশনের পথ শিক্ষকরা নিয়েছেন সেটা তারা বিবেচনা করবেন, কারণ শাসক যেখানে বধির সেখানে নিজেদের বাঁচিয়ে রেখে আন্দোলন করাটা এই মুহূর্তের অন্যতম সঠিক রণকৌশল বলে আমার অন্তত মনে হয়। আপনাদের কি মনে হচ্ছে বা মনে হতে পারে তা আমাদের ওপেন কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। thenewscounter.s এখন এই পর্যন্ত। খুব দ্রুত দেখা হবে পরবর্তী এপিসোডে।